এখন আমি দিনাজপুর বোর্ড 2023 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে এ মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে আর্গন 3d5 4s1 এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিলি 4.5 10⁻³ মোলার NO3 3 দ্রবণে 1 মিলি 0.1 মোলার পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করা হলো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় AOH3 এর দ্রাব্যতা গুণফল 6.7 10⁻31। গ নং প্রশ্নে লেখা আছে এ মৌলের ডি ইলেকট্রন সমূহের শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যায় ভিন্ন থাকে, ব্যাখ্যা করো। এবং ঘ নং প্রশ্নে লেখা আছে উদ্দীপকের দ্রবণ হতে AOH3 অর্ধক্ষিপ্ত হওয়ার সম্ভাব্যতা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমি গ নং প্রশ্নের সমাধান করব। এখানে গ নং প্রশ্নে সমাধান করব। গ নং প্রশ্নে লেখা আছে এ মৌলের ডি ইলেকট্রন সমূহের শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যায় ভিন্ন থাকে। গ নং প্রশ্নের সমাধানের জন্য এ মৌলের 3D উপশক্তি স্তরে যে 5টি ইলেকট্রন রয়েছে এই 5টি ইলেকট্রনেরই 4টি করে কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে হবে। সুতরাং লেখা যায় উদ্দীপকের এ মৌল ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 3d5 4s1। যেহেতু গ নং প্রশ্নে এ মৌলের ডি ইলেকট্রন সমূহের শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যায় ভিন্ন থাকে, সুতরাং এটি ব্যাখ্যা করার জন্য এ মৌলের 3D উপশক্তি স্তরের মধ্যে উপস্থিত 5টি ইলেকট্রনকে ডি উপশক্তি স্তরের অরবিটাল সমূহে সাজায়। অতএব লেখা যায় ডি অরবিটাল ইলেকট্রন সমূহ নিম্নোক্তভাবে বিন্যস্ত। যেহেতু ডি উপশক্তি স্তরে 5টি ইলেকট্রন রয়েছে, কাজেই এই জন্য 3dxy অরবিটালে প্রথমে একমুখী ইলেকট্রন প্রবেশ করবে, এরপরে 3dyz অরবিটালে একটি ইলেকট্রন প্রবেশ করবে এবং এরপরে 3dzx অরবিটালে একটি ইলেকট্রন প্রবেশ করবে। একইভাবে 3dx² - y² অরবিটালে একটি ইলেকট্রন প্রবেশ করবে এবং একইভাবে 3dz² অরবিটালেও একমুখী ইলেকট্রন প্রবেশ করবে। এখন আমরা এই 5টি অরবিটালের মধ্যে উপস্থিত প্রতিটি ইলেকট্রনের 4টি করে কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় ডি অরবিটাল ইলেকট্রন সমূহের কোয়ান্টাম সংখ্যা নিম্নরূপ। এখানে আমরা 3dxy অরবিটালের মধ্যে উপস্থিত ইলেকট্রনকে E1 দ্বারা প্রকাশ করি। কাজেই E1 এর প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হবে 3 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 2, কারণ আমরা জানি এস এর মান হচ্ছে 0, পির মান হচ্ছে 1, ডির মান হচ্ছে 2 এবং এফ এর মান হচ্ছে 3। অর্থাৎ বলা যায় সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ এল এর জন্য এস এর মান 0, পির মান 1, ডির মান 2 এবং এফ এর মান 3। এবং এখানে একটু খেয়াল করুন 3D উপশক্তি স্তরে যেহেতু 5টি অরবিটাল রয়েছে, এই 5টি অরবিটালের মধ্যে 3dxy এই অরবিটালের মান হচ্ছে -2 এবং 3dyz এই অরবিটালের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে -1 এবং 3dzx এই অরবিটালের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 0 এবং 3dx² - y² এই অরবিটালের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে +1 এবং 3dz² অরবিটালের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে +2। যেহেতু E1 ইলেকট্রনটি 3dxy অরবিটালে অবস্থান করে এবং এই ইলেকট্রনের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে -2, কাজে এখানে আমরা -2 দিব। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে যেহেতু ইলেকট্রনটি একমুখী, কাজে এখানে আমরা +1/2 দিব। একই রূপে এখন আমরা 3dxz অরবিটালের মধ্যে উপস্থিত ইলেকট্রনকে E2 দ্বারা প্রকাশ করি। কাজে E2 বেলায় প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হবে 3 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান অর্থাৎ এল এর মান হবে 2, কারণ E2 ইলেকট্রনটি 3D উপশক্তি স্তরে রয়েছে এবং যেহেতু এখানে ডি রয়েছে, কাজে ডি এর মান 2, সুতরাং এখানে আমরা 2 দিলাম। এবং E2 ইলেকট্রনটি যেহেতু 3dyz অরবিটালে অবস্থান করে এবং এই অরবিটালের ক্ষেত্রে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে -1 এবং যেহেতু এই ইলেকট্রনটি একমুখী, কাজেই স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে +1/2। এখন আমরা 3dzx এই ইলেকট্রনকে E3 দ্বারা প্রকাশ করি। সুতরাং E3 ইলেকট্রনের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হবে 3 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 2 এবং চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হবে 0।
এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে +½ একইভাবে এখন আমরা 3d(x²-y² এই ইলেকট্রনটিকে E4 দ্বারা চিহ্নিত করি। কাজেই E4 এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হবে 3 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 2 এবং যেহেতু E4 ইলেকট্রনটি 3d(x²-y² অরবিটালে অবস্থান করে এবং এই অরবিটালের ক্ষেত্রে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে +1, কাজে এখানে আমরা +1 দিব এবং যেহেতু E4 ইলেকট্রনটি একমুখী, কাজেই স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে +½ একইভাবে এখন আমরা 3d(z²) এই ইলেকট্রনটিকে E5 দ্বারা চিহ্নিত করি। কাজেই E5 এর বেলায় প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হবে 3 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ L এর মান হবে 2 এবং যেহেতু E5 ইলেকট্রনটি 3d(z²) অরবিটালে অবস্থান করে এবং এই অরবিটালের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে +2, কাজে এখানে আমরা +2 দিব এবং যেহেতু 3d(z²) এই ইলেকট্রনটি একমুখী, কাজেই স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে +½ এখানে আমরা 3D উপশক্তি স্তরের মধ্যে উপস্থিত 5টি ইলেকট্রনেরই 4টি করে কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করেছি। এই 5টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের মধ্যে 3টি করে কোয়ান্টাম সংখ্যার মান একই, শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন। অতএব লেখা যায়, অতএব এ মৌলের ডি ইলেকট্রন সমূহের শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যায় ভিন্ন থাকে। এখন আমি ঘনক প্রশ্ন সমাধান করব। ঘনক প্রশ্নে লেখা আছে, উদ্দীপকের দ্রবণ হতে AOH3 অর্ধক্ষিপ্ত হওয়ার সম্ভাব্যতা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এবং এখানটা খেয়াল করুন, উদ্দীপকে দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিলি 4.5 10⁻³ মোলার ANO3 দ্রবণে 1 মিলি 0.1 মোলার পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করা হলো। অর্থাৎ উদ্দীপকের ANO3 দ্রবণে পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করা হয় এবং যোগ করার ফলে উৎপন্ন AOH3 অর্ধক্ষিপ্ত হবে কি না তা নির্ণয় করতে হবে। সুতরাং লেখা যায়, উদ্দীপকের ANO3 দ্রবণে পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করলে সংঘটিত বিক্রিয়াটি হবে ANO3 এবং পটাশিয়াম হাইড্রক্সাইডের মধ্যে বিক্রিয়া। এখানে ANO3 যোগে A3+ হবে ক্যাটায়ন এবং নাইট্রেট আয়ন হবে অ্যানায়ন। একইভাবে পটাশিয়াম হাইড্রক্সাইড যোগে পটাশিয়াম 1+ হবে ক্যাটায়ন এবং হাইড্রক্সাইড আয়নটি হবে অ্যানায়ন। আপনারা সবসময় মনে রাখবেন, দুইটি বিক্রিয়কের মধ্যে একটি বিক্রিয়কের প্লাস অংশের সাথে অপর বিক্রিয়কের মাইনাস অংশ যুক্ত হয়। একইভাবে একটি বিক্রিয়কের অ্যানায়নের সাথে অর্থাৎ মাইনাস আয়নের সাথে অপর বিক্রিয়কের ক্যাটায়ন অর্থাৎ প্লাস আয়ন যুক্ত হয়। সুতরাং A3+ ক্যাটায়নের সাথে হাইড্রক্সাইড 1- আয়ন যুক্ত হয়ে AOH3 যৌগ উৎপন্ন করে এবং পটাশিয়াম 1+ আয়নের সাথে ঋণাত্মক নাইট্রেট আয়ন যুক্ত হয়ে পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন করে। সুতরাং বলা যায়, ANO3 যৌগের সাথে পটাশিয়াম হাইড্রক্সাইড যৌগ বিক্রিয়া করে AOH3 যৌগ এবং পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। এই উৎপন্ন যৌগ দুটির মধ্যে যেহেতু ঘনক প্রশ্নে AOH3 অর্ধক্ষিপ্ত হওয়ার সম্ভাব্যতা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে এবং উদ্দীপকে AOH3 এর দ্রাব্যতা গুণফল অর্থাৎ KSP মান দেওয়া আছে, কাজেই এখন আমরা AOH3 এর KIP মান নির্ণয় করব। এই জন্য প্রথমে আমরা AOH3 এই যৌগটিকে আয়নিত করি। সুতরাং লেখা যায়, AOH3 আয়নিত হয়ে A3+ ক্যাটায়ন এবং হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন হয়। এখন আমরা ব্যালেন্স করব। যেহেতু তীর চিহ্নের বাম পাশে একটি A পরমাণু রয়েছে এবং তীর চিহ্নের ডান সাইডে একটি A3+ ক্যাটায়ন রয়েছে, কাজেই এই আয়নিক সমীকরণে A ব্যালেন্স অবস্থায় রয়েছে। এখন আমরা হাইড্রক্সাইডকে ব্যালেন্স করব। যেহেতু তীর চিহ্নের বাম পাশে 3টি হাইড্রক্সাইড মূলক রয়েছে এবং ডান সাইডে একটি হাইড্রক্সাইড আয়ন রয়েছে, কাজে এখানে আমরা 3 দিব। সুতরাং AOH3 এর KIP সমান লেখা যায়
A3+ ক্যাটায়নের ঘনমাত্রা মাল্টিপ্লাই হাইড্রোক্সাইড 1- আয়নের ঘনমাত্রা, এবং এখানে পাওয়ার হিসাবে 3 হবে। যেহেতু উদ্দীপকে AOH3 এর দ্রাব্যতার গুণফল দেওয়া আছে 6.7 10⁻³ কাজেই AOH3 এর KSP সমান লেখা যায় 6.7 10⁻³ এবং মিশ্রিত দ্রবণে A3+ ক্যাটায়নের ঘনমাত্রা হবে S1V1/V। এখানে S1 হচ্ছে মিশ্রণের পূর্বে A3+ ক্যাটায়নের ঘনমাত্রা এবং V1 হচ্ছে মিশ্রণের পূর্বে A3+ ক্যাটায়নের আয়তন এবং V হচ্ছে মোট আয়তন। সুতরাং উদ্দীপকের তথ্য অনুসারে লেখা যায় S1 এর পরিবর্তে 4.5 10⁻³ মাল্টিপ্লাই এখানে V1 হচ্ছে মিশ্রণের পূর্বে A3+ ক্যাটায়নের আয়তন, যা উদ্দীপকে দেওয়া আছে 10 ml, কাজে এখানে আমরা 10 দিব, এবং এখানে V হচ্ছে মোট আয়তন। যেহেতু উদ্দীপকে দুইটি দ্রবণ মিশ্রিত করা হয়েছে, প্রথম দ্রবণের আয়তনের পরিমাণ 10 এবং দ্বিতীয় দ্রবণের আয়তনের পরিমাণ 1, কাজে মোট আয়তন হবে 11। এই অংশটি হিসাব করলে পাওয়া যায় 4.09 10⁻³ এবং একক হবে মোলার। একইভাবে মিশ্রিত দ্রবণে হাইড্রোক্সাইড 1- আয়নের ঘনমাত্রা হবে H2V2/V। এখানে H2 হচ্ছে মিশ্রণের পূর্বে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা এবং V2 হচ্ছে মিশ্রণের পূর্বে হাইড্রোক্সাইড আয়নের আয়তন এবং V হচ্ছে মোট আয়তন। সুতরাং উদ্দীপকের তথ্য অনুসারে H2 এর পরিবর্তে হবে 0.1 মাল্টিপ্লাই এখানে V2 হচ্ছে মিশ্রণের পূর্বে হাইড্রোক্সাইড আয়নের আয়তন, যা উদ্দীপকে দেওয়া আছে 1 মিলি, কাজে এখানে আমরা 1 দিব, এবং এখানে V হচ্ছে মোট আয়তন। যেহেতু উদ্দীপকে দুইটি দ্রবণকে মিশ্রিত করা হয়েছে, প্রথম দ্রবণের আয়তনের পরিমাণ 10 ml এবং দ্বিতীয় দ্রবণের আয়তনের পরিমাণ 1 ml, কাজেই মিশ্রিত দ্রবণের মোট আয়তন হবে 11 ml। এই জন্য এখানে আমরা ভির পরিবর্তে 11 দিয়েছি। এই অংশটুকু হিসাব করলে পাওয়া যায় 9.09 10⁻³ এবং একক হবে মোলার। সুতরাং KIP সমান এখানে আমরা মিশ্রিত দ্রবণে A3+ ক্যাটায়নের ঘনমাত্রা পেয়েছি 4.09 10⁻³, কাজেই A3+ ক্যাটায়নের ঘনমাত্রার পরিবর্তে 4.09 10⁻³ হবে মাল্টিপ্লাই এখানে আমরা মিশ্রিত দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা পেয়েছি 9.09 10⁻³, কাজে এখানে আমরা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা দিব 9.09 10⁻³ এবং পাওয়ার হিসাবে এখানে কিউব হবে, বা KIP সমান ডান পাশে অংশ হিসাব করলে পাওয়া যায় 3.07 10⁻৯। এখানে একটু খেয়াল করুন, উদ্দীপকে AOH3 এর KSP-র মান দেওয়া আছে 6.7 10⁻31 এবং ঘনক প্রশ্নে AOH3 এর KIP-র মান নির্ণয় করেছি 3.07 10⁻৯। এই দুইটি মানের মধ্যে KIP-র মানটি বড়। সুতরাং লেখা যায় যেহেতু AOH3 এর KIP-র মান KSP থেকে বড়, অতএব মিশ্রিত দ্রবণে AOH3 অধ্যক্ষিপ্ত হবে। সকলকে ধন্যবাদ দিই শোনার জন্য।